করোনায় চাহিদা কমায় ধারাবাহিক কমছে আমদানি, বাণিজ্য ঘাটতি নেমে এসেছে $323 কোটি। করোনার দ্বিতীয় ধাক্কায় কমছে পোশাক রপ্তানি, সংকট কাটাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। সোমবার থেকে 2 ঘণ্টা কর্মবিরতি চিনিকল শ্রমিকদের, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনার কারণে ধারাবাহিক কমছে পণ্যের আমদানি। চলতি অর্থ বছরের 4 মাসেই আমদানি কমেছে প্রায় 13 ভাগ। অভ্যন্তরীণ বিনিয়োগ ও চাহিদা কমে যাওয়াই এর কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই অবস্থা দীর্ঘায়িত হলে অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব আরও বাড়বে। তাই সংকট মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। দ্বিতীয় দফায় করোনার প্রভাব বাড়তে শুরু করেছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। এ অবস্থায় বিশ্ব বাণিজ্যে স্থবিরতা তৈরি হওয়ায় পণ্য আমদানিতেও জটিলতা তৈরি হয়েছে। তাই দেশে কমেছে মূলধনী যন্ত্র, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $1578 কোটি, যা গত বছরের চেয়ে 13% কম। দেশের রপ্তানি খাতের প্রধান পণ্য তৈরির পোশাকের মূল কাঁচামাল তুলার আমদানিও কমেছে 24 ভাগের বেশি। ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানি আয়েও। একটা অস্পষ্টতা রয়ে গেছে, কখন কোভিড থেকে বের হয়ে আসবে, কখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেটা কোনো নিশ্চয়তা নাই। সেই কারণে এই জায়গাটাতে এই অনিশ্চয়তা বিরাজ করার কারণে বিনিয়োগে ব্যাপক ধস নেমেছে এবং সেটা কিন্তু আমরা দেখছি আমদানিতে প্রতিফলিত হয়েছে। আমাদের রপ্তানি ক্ষেত্রে কিছুটা এখনই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, অন্যান্যরা বস্ত্র খাত ছাড়াও, মানে পোশাক খাত ছাড়াও অন্যদিকে ডাইভার্সিফাই করতে হবে আমাদের খাতটাকে, অন্যান্য পণ্যগুলো। আর সবশেষে হলো দেশে কর্মসংস্থান, আমাদের গ্রামীণ অর্থনৈতিক পুনর্জাগরণ করতে হবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আদেশ কম থাকার কারণেও আমদানি কমেছে। করোনার দ্বিতীয় ধাপ সামাল দিতে তাই সরকারি সহযোগিতা অব্যাহত রাখার দাবি তাদের। উত্তরণের জন্য আমরা যেমন চেষ্টা করছি, বাইরেও নিশ্চয়ই চেষ্টা করছে। সেখানে সারা বিশ্বেই কিন্তু একই অবস্থা চলছে। এখানে বিভিন্নভাবে সরকার আমাদেরকে যে সহযোগিতাগুলি করছে, আমাদের ধারণা এই সহযোগিতাগুলি আমাদেরকে আরো বাড়িয়ে দিতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আমদানি ব্যয় কমেছে $236 কোটি। এর ফলে বাণিজ্য ঘাটতি $336 কোটি 60 লাখ নেমে এসেছে। গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল $572 কোটি 90 লাখ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম ধাপের ধাক্কা কাটিয়ে না উঠতেই পোশাক রপ্তানিতে দ্বিতীয় ধাক্কা। অর্থ বছরের প্রথম 5 মাসেও নেতিবাচক প্রবৃদ্ধি তৈরি পোশাক খাতে। আবারও ঘুরে দাঁড়াতে সরকারের কাছে নীতি সহায়তা চান রপ্তানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। করোনার প্রথম ধাক্কা সামাল দিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পোশাক খাতের উদ্যোক্তারা। এর মধ্যেই ইউরোপ ও আমেরিকায় করোনা ভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তার প্রভাব দেশের পোশাক খাতে পড়তে শুরু করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর সময়ে পোশাক রপ্তানি হয়েছে $1289 কোটি। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 1.5% কম। করোনার টিকা চলে আসলে সামনের দিনগুলোতে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন পোশাক রপ্তানিকারকরা। বিজনেস যে আগের অবস্থান, এক্সপোর্টটা বেড়ে যাওয়ার যে অবস্থান, সেই অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে যে এই বছর হয়তো নাও হতে পারে। তো আশা করতেছি যদি কাস্টমাররা ব্যাক করে যায়, ভ্যাকসিনটা যদি চলে আসে, তাহলে হয়তো বিজনেসটা বেড়ে যাবে, আমাদের এক্সপোর্টটা বেড়ে যাবে। নতুন বাজারে কিন্তু আজকে প্রায় 16-17% আমরা রপ্তানি করি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্রয়স্থল, উনি আমাদের এগুলো মোকাবেলা করার জন্য সবসময় সহায়তা করে এসেছেন এবং ভবিষ্যতেও সহায়তা করবেন।
বিদেশি ক্রেতারা এখন অতি প্রয়োজনীয় পোশাক কিনছেন। সে কারণে গত 4 মাসে মোট পণ্য রপ্তানির 45% এসেছে নিট পোশাক রপ্তানি থেকে। ওভেন পণ্যে এখন নেতিবাচক প্রবৃদ্ধি। সংকট কাটাতে বিদেশি ব্র্যান্ডগুলোকে রপ্তানি আদেশ বাড়ানোর আহ্বান বিশ্লেষকদের। আমাদের অ্যাসোসিয়েশনগুলো এবং সরকারের উচিত হবে মেজর যে সমস্ত দেশগুলো আমাদের পণ্য নেয় এবং মেজর যে সমস্ত ব্র্যান্ড বায়ার পণ্য নিয়ে থাকে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা, যাতে তারা আমাদের দেশ থেকে অর্ডার বাড়িয়ে দেন এবং প্রচলিত অপ্রচলিত পণ্যের অর্ডার যাতে আগামীতে আমাদের দেশে তারা আরও বেশি করে দেন, সেই লক্ষ্যে আসলে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা দরকার। রপ্তানি বাড়াতে বড় এবং নতুন বাজারের সাথে যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পরিকল্পনা হাতে নেয়ার পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি ও রপ্তানি বাণিজ্যে করোনার প্রভাব ও এর সার্বিক দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে প্রতিবেদন আমরা দেখছিলাম শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি কিন্তু ধারাবাহিকভাবে কমছে। এতে বিনিয়োগ এবং কর্মসংস্থানে কি প্রভাব পড়বে আপনার কি মনে হয়? দেখুন, আমরা দেখছি যে প্রথম যে কয় মাসের উপাত্ত আমাদের কাছে আছে সেখানে দেখা যাচ্ছে যে আমদানি প্রায় 11% মতো হ্রাস পেয়েছে এবং সেখানে আমাদের ক্যাপিটাল মেশিনারি, যেটা আপনি ঠিকই বললেন, সেটা প্রায় 30% কমে গেছে এবং আমাদের যে মধ্যবর্তী যেসব ইনপুট আছে তার আমদানিও কিন্তু কমছে। এটার ফলে যেটা হচ্ছে যে আমাদের স্থানীয় বাজারমুখী যেসব আমাদের বিনিয়োগ আছে সেই বিনিয়োগের যে সীমিত একটা প্রভাব, সেই প্রভাবটাই আমরা আমদানিতে দেখছি। আবার আমাদের রপ্তানি বাণিজ্যের যে আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা অনেক শ্লথ হয়ে গেছে, এটা 1%-এর কাছাকাছি। তার ফলে সেইটার জন্য আমরা যেসব কাঁচামাল আমদানি করি তারও আমদানি কিন্তু কমেছে। সামগ্রিকভাবে এটা আমাদের যে স্থানীয় বিনিয়োগ তার জন্য একটা আমি বলবো যে অশনি সংকেত, কারণ এই আমদানিটা কিন্তু কেবলমাত্র এখন ব্যবহৃত হবে না, এই আমদানিটা আগামী বেশ কয়েক মাসে ব্যবহৃত হবে। সুতরাং যে ইঙ্গিতটা দিচ্ছে সেই ইঙ্গিতটা কিন্তু অর্থনীতির জন্য ভালো না। এবং আমরা দেখেছিলাম যে কোভিডের আগেও আমাদের যে রপ্তানি এবং আমদানির যে আর কি প্রবৃদ্ধি ছিল সেটাও কিন্তু খুব একেবারে যে আশাব্যঞ্জক ছিল তা না। কোভিড এটাকে ঘনীভূত করেছে এই সংকটকে। সুতরাং আমাদেরকে মধ্যমেয়াদী, আমরা অবশ্যই ইমিডিয়েট যেসব চ্যালেঞ্জ আছে এগুলো তো মোকাবেলা করবই, কিন্তু আমাদের মধ্যমেয়াদী যেসব চ্যালেঞ্জ যেগুলো আপনাদের প্রতিবেদনে উঠে এসেছে সেটার দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই যে ইউরোপ, আমেরিকা এবং বহির্বিশ্বে কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কা চলছে, তা যার ফলে আমরা দেখছি যে আমাদের রপ্তানি তো কমেছে, পাশাপাশি আমদানিও কিন্তু কমে গেছে। আপনার কি মনে হয় যে করোনা পরবর্তী সময় এবং আগামীতে এই ধারা আসলে কোন দিকে যেতে পারে, কি মনে করছেন? আমরা দেখছি যে ডিসেম্বরের দিকে তাকিয়ে আমাদের রপ্তানিকারকরা অনেক সময় অপেক্ষা করে থাকেন, তো সেটার একটা তো প্রভাব আমরা দেখছি যে সেটা এবার পড়েনি। তবে হয়তো জানুয়ারি থেকে হয়তো কিছুটা আমরা আপটান লক্ষ্য করব, কিন্তু এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোন পণ্যগুলিতে আগামীতে চাহিদা বাড়বে। যেমন যদি আমি রেডিমেড গার্মেন্টসের কথা বলি, নিটওয়্যারে যেখানে আমাদের স্থানীয় মূল্য সংযোজন অনেক বেশি, সেখানে কিন্তু আমাদের প্রতিযোগিতা সক্ষমতাও বেশি। সুতরাং সেটাই আমরা কিন্তু ভালো করছি, প্রায় 5%-এর মতো সেখানে গ্রোথ আছে। আবার ওভেনওয়্যারে যেখানে ম্যানমেড ফাইবার যেগুলো, ওগুলোতেই এখন চাহিদা বাড়ছে, কিন্তু আমাদের নিজস্ব সক্ষমতা সেগুলোতে নেই। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। যেমন জুটের যে এক্সপোর্ট, সেটা প্রবৃদ্ধি কিন্তু গত 5 মাসে প্রায় 35%। সুতরাং এই দিকগুলোতেও আমাদের নজর দিতে হবে। আরেকটি বিষয় রয়েছে যেটা আমরা দেখছিলাম যে রপ্তানি কারকরা কিন্তু প্রথম দফায় একটি প্রণোদনা প্যাকেজের কিন্তু তারা নীতি সহায়তা পেয়েছেন, এখন তারা কিন্তু আবারও নীতিগত সহায়তার কথা বলছেন। আপনার কি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে, এই অবস্থায় কিভাবে এই সমস্যাটা আসলে সমাধান করা যেতে পারে বা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে? সরকার অনেক নীতিগত সহায়তা কিন্তু এখানে দিয়েছেন এবং আমরা জানি প্যাকেজের বেশ কয়েকটি রপ্তানিমুখী খাতেই গেছে, টার্গেটেড ভাবে রপ্তানিমুখী খাতে গেছে, অথবা বড় শিল্পের কাছে যখন গেছে তখনও রপ্তানিমুখী শিল্প সেটা সুযোগ পেয়েছে। কিন্তু আমি বলবো যে আমাদের যেসব সমস্যা যেগুলো আছে, যেমন আমাদের
যে রপ্তানি করতে গেলে খরচ বেশি পড়ে, আমাদের যে এখানে প্রতিযোগিতার সক্ষমতার দিকে বিভিন্ন ধরনের সমস্যা আছে, লজিস্টিক্সের সমস্যা আছে, এগুলোকে আমরা যদি অ্যাড্রেস না করতে পারি তাহলে কেবলমাত্র প্রণোদনা দিয়ে আমরা কিন্তু এটাকে আমরা সামাল দিতে পারবো না। সুতরাং অবশ্যই সহায়তার প্রয়োজন আছে, কিন্তু মধ্যমেয়াদী চ্যালেঞ্জগুলি যেগুলি আছে সেই চ্যালেঞ্জগুলিকে আমাদের মোকাবেলা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের সাথে। জানাবো পরবর্তী সংবাদ। চিনিকল বন্ধ না করে আখ মারাই অব্যাহত রাখার দাবিতে সোমবার থেকে 2 ঘন্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন আখ চাষী ও শ্রমিকেরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে চিনিকল, আখ চাষী ও শ্রমিক ফেডারেশন জানায় দেশের সব মিলে এই কর্মসূচি পালিত হবে। শ্রমিক নেতারা অভিযোগ করেন লোকসানের নামে ষড়যন্ত্র করে চিনিকল বন্ধ করা হচ্ছে। মিলের শ্রমিকেরা শুধু উৎপাদনের সঙ্গে জড়িত, অব্যবস্থাপনার দায় তাদের নয়। কর্পোরেশনের ভুল সিদ্ধান্তের জন্যই এই শিল্প ঘুরে দাঁড়াচ্ছে না বলে মন্তব্য করেন তারা। বলেন 6 মিলে আখ মারাই বন্ধের কারণে বেকার হয়ে পড়বেন অনেক শ্রমিক ও আখ চাষী। দেশের অর্থনীতির স্বার্থেই চিনিকল চালু করা দরকার বলে জানান তারা। 15 ডিসেম্বরের মধ্যে সব চিনিকলে মারাই শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। যে আখ উৎপাদন না হলে, আখ প্লান্টেশন না হলে আপনি মিল ভবিষ্যতে চালাবেন কিভাবে? আজকে 6টা মিল বন্ধ হয়েছে, আগামীতে 9টা বন্ধ হবে। পরবর্তী পর্যায়ে বাকি 15টা সুগার মিল বন্ধ করবে এই চেয়ারম্যান এই রাস্তা হাঁটতেছেন। এবং এই চেয়ারম্যান সাহেব রীতিমতো আমার বিশ্বাস তিনি বেসরকারি চিনি কলগুলো যেগুলো আছে তার এজেন্ট হিসেবে কাজ করতেন। নরসিংদীতে স্যামসাং স্মার্ট টিভি উৎপাদন শুরু করেছে ফেয়ার ইলেকট্রনিক্স। শনিবার শিবপুরে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং টিভির ম্যানুফ্যাকচারিং প্লান্ট উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম। এই কারখানায় বছরে 3,32 ও 85 ইঞ্চি টিভি উৎপাদন হবে বলে জানিয়েছেন ফেয়ার ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। স্যামসাং টিভির ম্যানুফ্যাকচারিং প্লান্ট উদ্বোধন শেষে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানা পরিদর্শন করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় কারখানায় শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার পরিবেশের প্রশংসা করেন তিনি। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। মূল্যসূচকের উত্থানে বিদায়ী সপ্তাহ পার করল দেশের 2 শেয়ার বাজার। এ সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন সামান্য কমলেও 105 পয়েন্ট বেড়েছে প্রধান সূচক। এছাড়া সপ্তাহ জুড়ে বেড়েছে 56 ভাগ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 301 পয়েন্ট। বিদায়ী সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 105.75 পয়েন্ট, অবস্থান করছে 4,974 পয়েন্টে। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 3,897 কোটি 99 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 11 কোটি 11 লাখ টাকা কম। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেওয়া 365টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 206টি, কমেছে 88টির এবং অপরিবর্তিত রয়েছে 68টি প্রতিষ্ঠানের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 301 পয়েন্ট, অবস্থান করছে 14,262 পয়েন্টে। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 125 কোটি 9 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে 37 কোটি 52 লাখ টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।